ভোটের আগে সালাম পেয়ে মানুষ মনে নাড়া খায়, নেতার সাথে মিছিল করে 2-4 টাকা তারা খায়। ভোটের পরে বছর জুড়ে নেতার পিছে মানুষ ঘুরে, তখন ঘুরে পায় না কিছু, শুধুই তারা মারা খায়। কবিতাগুলো সাধারণত একটু গভীর হয়, জি, একটু বেশি অনুভূতিপ্রবণ হয়। এখানে ছন্দ অন্তমিলের অতটা বাধা ধরা নিয়ম থাকে না, একটু স্বাধীন হয়। ছড়াগুলো হয় সহজ, এখানে ছন্দ অন্তমিল এই জিনিসগুলোর খুব বেশি প্রাধান্য থাকে। এটা সহজ মেসেজ দেবে আপনাকে, অনেক বেশি গভীর চিন্তা করতে হবে না। আমরা অনেক সময় ফিসফাস করে বিভিন্ন কথা বলি, হ্যাঁ, তার মধ্যে কিছু কথা বেফাস বের হয়ে যায় যেগুলো সত্য কথা। তো আমার এই ছড়ার আনন্দের মাঝে কিছু কথা রয়েছে এমন, যেটা আমাদের সমাজ, আমাদের মানুষ, আমাদের যে মানে বৈপরীত্য, আমাদের চিন্তার সাথে আমাদের কাজের, এই জিনিসগুলো আমি একটু বেফাস কিছু কথা বলে ফেলেছি ছড়ার মাঝখানে। প্রিয় দর্শক, বইমেলা নিয়ে মেডিপ্রেসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আবুরাই বরির। বরাবরের মতোই আজকেও আমরা একজন লেখককে আমন্ত্রণ জানিয়েছি। তিনি ছড়াকার। তার এবারে যে বইমেলায় নতুন বই এসেছে ছড়া গ্রন্থ, সেটি হচ্ছে বেফাস ফিসফাস। উপস্থিত আছেন আমার একজন প্রিয় ছড়াকার ফয়সাল রাহাত। রাহাত ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মেডি ভয়েসকে আজকে আমাকে ডাকার জন্য, এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার নতুন ছড়ার বই বেফাস ফিসফাস আমি ইতিমধ্যে উচ্চারণ করেছি, এটার সম্পর্কে একটু ডিটেলস বলবেন। আসলে এখানে কয়টা ছড়া জায়গা পেয়েছে, কোন কোন টপিক আর এখানে আপনি তুলে এনেছেন, এই বিষয়টা শুনতে চাই শুরুতেই। তো এবারের যে বইটি, ছড়ার বইটি, নাম তো আপনি বললেনই, বেফাস ফিসফাস। তো এটি আসলে এক ধরনের লিমেরিক ছড়ার বই। তো আমরা জানি ছড়ার বিভিন্ন ধরন আছে, ক্যাটাগরি আছে। তো লিমেরিক হচ্ছে এক ধরনের ছড়া যেখানে 5টি লাইন থাকে। প্রথম, দ্বিতীয়, পঞ্চম লাইনের ছন্দ অন্তমিল একই রকম হয়, এবং তৃতীয়, চতুর্থ একই রকম হয়। তো সবগুলো ছড়াই লিমেরিক। এখানে মোট 76টি ছড়া আছে টোটাল। আর বিষয়বস্তু যদি বলেন, আসলে আমার তো ছড়ার বিষয়বস্তু বিভিন্ন রকমই থাকে। আমাদের সমাজ, মানুষ এবং চারপাশে যা দেখি সেগুলো নিয়ে ছড়া থাকে। পাশাপাশি লিমেরিক ছড়া মাঝে মধ্যে জাস্ট বিনোদনের জন্যও হয়, যে নির্দিষ্ট কোনো মেসেজ নাই, বিনোদন আছে, এরকমও রয়েছে আর কি। বেফাস ফিসফাস আসলে কোনো এই নামে কোনো ছড়া নাই এই বইটাতে। আমার নামের যদি আপনি মানে রহস্য জিজ্ঞেস করেন যে কেন এই নামটি রাখলাম, আমরা অনেক সময় ফিসফাস করে বিভিন্ন কথা বলি, হ্যাঁ, তার মধ্যে কিছু কথা বেফাস বের হয়ে যায় যেগুলো সত্য কথা। তো আমার এই ছড়ার আনন্দের মাঝে কিছু কথা রয়েছে এমন, যেটা আমাদের সমাজ, আমাদের মানুষ, আমাদের যে মানে বৈপরীত্য, আমাদের চিন্তার সাথে আমাদের কাজের, এই জিনিসগুলো আমি একটু বেফাস কিছু কথা বলে ফেলেছি ছড়ার মাঝখানে। এই জন্য আমি নামটি দিয়েছি বেফাস ফিসফাস। আচ্ছা, ছড়াকার হয়ে ওঠা বা লেখক হয়ে ওঠা, এটা আসলে অনেকের ক্ষেত্রেই খুব একটা স্বপ্নময় একটা ব্যাপার। আচ্ছা, তো কেউ কি চেষ্টা করে লেখক ছড়াকার হতে পারে কিনা, নাকি এটা আসলে কোনো স্রষ্টার প্রদত্ত কোনো একটা বিষয়? একটু কঠিন প্রশ্ন। আমি মনে করি ছড়ার ক্ষেত্রে সহজাত কিছু বিষয় থাকে যেটা আপনাকে হেল্প করবে ছড়াকার হতে আর কি। এছাড়াও আমি আরেকটি কথাও মনে করি, মানুষ যদি চেষ্টা করে সে অনেক কিছুই পারে। সেই ক্ষেত্রে সে যদি ছড়াকার হতে চায়, সে যদি রেগুলার ছড়া পড়েন, বিভিন্ন যারা বিখ্যাত ছড়াকার আছেন, বিভিন্ন ধরনের যে ছড়াগুলো আছে সেগুলো যদি সে পড়ে, সে যদি ছড়া শেখার যে কলা কৌশল, যেমন হচ্ছে ছন্দ কেমন হবে, ছন্দ নিয়ে যদি সে পড়াশোনা করে, অন্তমিল নিয়ে যদি সে পড়াশোনা করে, এবং ছড়াকারদের সাথে তার যদি একটু ভালো কানেকশন থাকে, সে যদি কোনো ভালো মেন্টর পায় যে আমি ছড়া লিখছি, কোথায় ভুল হচ্ছে, এই জিনিসগুলো ধরিয়ে দিতে পারবে, এমন যদি কেউ থাকে, আমার মনে হয় তাহলে সে ছড়া লিখতে পারবে। এবং ছড়া লেখায় এটা আসলে এক ধরনের চর্চা। তো চর্চা করতে 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 একসময় তার যে ছড়ার কোয়ালিটি, সেটা আসলে ভালো হবে। যেমন আমি আমার ক্ষেত্রেও মনে করি আমার ক্ষেত্রে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। তো আজ থেকে 10 বছর আগে যে ধরনের ছড়া লিখতাম, নিশ্চয়ই তার চেয়ে এখন আমি কিছুটা ইমপ্রুভ করেছি। তো এরকম একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে কেউ চেষ্টা করলে ছড়াকার হতে পারবে বলে আমি মনে করি আর কি। আচ্ছা, আপনার ছড়াকার হওয়ার পেছনে গল্পটা শুনতে চাই। ওকে, ছড়ার প্রতি, ছন্দের প্রতি, অন্তমিলের প্রতি আমার ছোটবেলা থেকে একটু আকর্ষণ আছে। আমি যখন একদম ছোট, মানে
7-8 বছর বয়স, তখন থেকে আমি ছড়া লেখার ট্রাই করতাম। ওটাকে ঠিক ছড়া বলা যায় না, হয়তো ছন্দ মিলানোর ট্রাই করতাম, অন্তমিল মিলানোর ট্রাই করতাম। তো তারপর আরেকটু যখন বড় হলাম, তখন ছড়ার বইগুলো আমার সামনে অ্যাভেলেবল হওয়া শুরু করলো। আমি বিভিন্ন ধরনের লেখকের ছড়াগুলো পড়ে আনন্দ পেতাম। তখন এমন ইচ্ছা ছিল না যে আমি ছড়াকার হব বা এমন কিছু। আমার ভালো লাগা থেকে আমি সেই ছড়াগুলো পড়তাম এবং নিজের মতো করে নিজের চারপাশে যা দেখছি আর কি, সেগুলো নিয়ে আমি ছন্দ মিলানোর ট্রাই করতাম। তো একসময় বুঝতে শিখলাম যে আসলে ছন্দ মিলানোই ছড়া না। আচ্ছা, ওকে। তো ছড়ার একটা প্যাটার্ন আছে, কিছু রুলস আছে, সেইগুলো মেনে আমাকে ছড়া লিখতে হবে, সেগুলো শেখার ট্রাই করলাম। তো তারপর আস্তে 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 আমি ছড়া লেখাটা বাড়ালাম আর কি। আর ছড়াগুলো মানে লেখা মূলত নিজের ভালো লাগা থেকে। আমি ছন্দ মেলাতে ভালোবাসি, আমি অন্তমিল মেলাতে ভালোবাসি। আমি যখন স্ট্রেসে থাকি, এই ছড়াটা আমাকে রিলিফ দেয়। আচ্ছা, তাই আমি দুটো উদ্দেশ্যে ছড়া লিখি। একটা হচ্ছে নিজের ভালো লাগা, আর একটি হচ্ছে আমাদের চারপাশের যে অসঙ্গতি, এগুলো ধরিয়ে দেওয়া। কার ছড়া আপনাকে টানতো, মানে কার কার ছড়া যদি বলি? অনেক ভালো ছড়াকার আছেন বাংলাদেশে, যেমন হচ্ছে লুৎফর রহমান লিটন, আঞ্জির লিটন, রোমেন রায়হান, জগলুল হায়দার, জুলফিকার শাহাদাত সহ আমার সুকুমার বড়ুয়া, যাকে আমি আমার বইটি উৎসর্গ করেছি এই বছরের বইটি। তো এরকম অনেক ভালো ছড়াকার আছেন। সুকুমার রায় তো আছেনই, তো ওনাদের প্রায় সবারই কিছু না কিছু ছড়া আমার ভালো লাগে। একটি ছড়া কখন সার্থক হয়ে ওঠে আসলে? কোন কোন মানে বৈশিষ্ট্য বা কোন কোন উপাদান থাকলে পরে আপনি বলবেন যে এই ছড়াটি সার্থক হয়ে যাবে? এটা একটু জানতে চাই। আমি মনে করি যদি আমার ছড়াটা আমি কাউকে ভালো লাগাতে পারি, এটি হচ্ছে প্রথম সার্থকতা। যে না, আমার ছড়া পড়ে কারো ভালো লেগেছে, কেউ কিছু শিখতে পেরেছে, কেউ কোনো একটা মেসেজ বা অনুভূতি অর্জন করতে পেরেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছড়ার যে ছন্দ অন্তমিলের যে নিয়মগুলো, সেগুলো যদি আমার মোটামুটি ঠিক থাকে, তাহলে আমি বলবো যে দুটো মিলে আমার ছড়াটা মানে সার্থক। অন্তর্নিহিত কোনো মেসেজ বা এখানে এটা সেটা বললাম যে আনন্দ দেবে, কিছু তাকে শেখাবে, কিছু মেসেজ দিবে, এটা যদি হয়ে থাকে তাহলে এটা ভালো ছড়া আমি মনে করি আর কি। আচ্ছা, একটু ভিন্ন ধাঁচের একটু প্রশ্ন করতে চাই। আসলে এই যে আপনি কাজগুলো করছেন, এই ছড়ার মাধ্যমে সমাজটা পরিবর্তনের জন্য বা আমাদের মননে ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে মানে ছড়া কতটা প্রভাব বিস্তার করতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি প্রভাব বিস্তার করতে পারে, কারণ শুধু ছড়া না, ছড়াসহ অন্যান্য সাহিত্য, ছড়া ইনক্লুডেড। তো এখানে আমরা কি করি? এখানে আমরা আমাদের সমাজটাকে তুলে ধরি, আমাদের মানুষের চরিত্রটাকে তুলে ধরি, আমাদের ভালো মন্দ দুই দিকটাকে তুলে ধরি। তো যখন একজন মানুষ ছড়া পড়বে, তিনি এটাকে আয়নার মতো দেখতে পাবেন, যে তার চারপাশে কি ঘটছে, তার নিজেকে অনেক সময় আয়নাতে দেখতে পাবেন। তো যখন সে এই জিনিসটা ভিজুয়ালাইজ করবেন, তখন তার মধ্যে আত্মোপলব্ধি আসতে পারে যে না, এই কাজটা তো করা ঠিক হচ্ছে না, বা এই কাজটা করা আসলে খারাপ, আমি অন্যভাবে করতে পারি কিনা। আমি ছোটবেলায় দেখেছিলাম কোনো একটা থিয়েটারের স্লোগান ছিল এরকম যে নাটক হোক সমাজ বদলের হাতিয়ার। তো দেখবেন যে পরবর্তী একটা কমন একটা স্লোগানের মতোই। তো একইভাবে ছড়া, কবিতা বা অন্যান্য সাহিত্যের আপনি কথা যেগুলো বলেছেন, প্রতিটি শাখায় কিন্তু চেষ্টা করে আসলে মানুষকে নতুন কিছু দেওয়ার জন্য এবং সমাজটাকে বা মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তনের জন্য। এবং এই কাজটি যত সুন্দর মানে মননশীলতার সঙ্গে করা হবে, আমরা মনে করি যে সমাজ ততই গভীর থেকে একটু একটু করে পরিবর্তন হবে আর কি। একটা কালচার, একটা সংস্কৃতির আমূল পরিবর্তন সম্ভব হতে পারে আর কি। এটা ধীরে ধীরে করবে, তবে একটু গভীর থেকে করবে। জি, আপনি পেশাগত মানে দিক থেকে আপনি একজন চিকিৎসক। তো চিকিৎসক স্বাভাবিকভাবেই অন্যদের চেয়ে কিছুটা পড়াশোনা একটু মনোযোগী বেশি দেওয়া লাগে আর কি, টেবিলে একটু সময় বেশি দিতে হয়। তো তাদের পড়াশোনা কেন্দ্রিক ব্যস্ততার বিষয়টা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার। এই ব্যস্ততার মধ্যেও আপনার লেখালেখি আসলে সময় বের করেন কিভাবে, বা কোন কৌশল আপনি লেখাগুলো চালান আর কি? আচ্ছা, এই যে আপনি তো একটা জব করেন, আপনি একজন সাংবাদিক, আপনি এই সাংবাদিকতার পাশাপাশি আপনি খান, দান, ঘুমান, তাই তো? জি। আপনার শখের কোনো কাজ আছে? আচ্ছা। কি? আমি মাঝে মাঝে গান টান করি। গান টান করেন, ওকে। তো এই যে খাওয়া দাওয়া ঘুমের পাশাপাশি, প্রফেশনের পাশাপাশি কেউ হয়তো গান শোনে, কেউ একটু নাটক দেখে, কেউ একটু মুভি দেখে। তো আমার পছন্দ হচ্ছে ছড়া বা এই ধরনের বই পড়া এবং ছড়া লেখা। যেন এটাতে আমি বাড়তি চাপ অনুভব করি না।
আমার এটা বরঞ্চ আমাকে আরও রিফ্রেশ করে, আমার ভালো লাগে। মানে এই জন্য কি কোনো সময় বেছে নেন কিনা? নির্দিষ্ট কোনো সময় থাকে না। চলতে ফিরতে যখন কোনো একটা টপিক মাথায় আসলো, আইডিয়া মাথায় আসলো যেটা নিয়ে ছড়া লেখা যায়, তো যদি একটু ফ্রি থাকি আমি মোবাইলে টাইপ করে ফেলি, অথবা যদি ওই সময় ফ্রি না থাকি যে হ্যাঁ তাহলে পরে এটা নিয়ে মাথায় থাকলেও পরে আমি এটা নিয়ে লিখে ফেলবো, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, মোবাইলে যখন তাৎক্ষণিক লেখার যখন সুযোগটা পান তখন কি এটা পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, এমন হয়? ছড়া তো সাধারণত ছোট থাকে, অনেক সময় বেশিরভাগ সময় ওটা লিখা হয়ে যায়। আর মাঝে মধ্যে আমি টপিকটা লিখে রাখি বা কিছু 5 লাইন ছন্দ লিখে রাখি, পরে ওটা কমপ্লিট করি। আচ্ছা, আপনি বিশেষজ্ঞ চিকিৎসক হয়েছেন সাইকিয়াট্রি বিষয়ের উপর আর কি, তো এইটা আসলে আপনার এই ছড়া লেখার ক্ষেত্রে বা সাহিত্য চর্চার ক্ষেত্রে কোনো উপকারিতা দিচ্ছে কিনা বা বাড়তি কোনো বেনিফিট এখানে তৈরি হয় কিনা? আমার মনে হয় দিচ্ছে, কারণ একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ডাক্তার এবং লয়ার তাদের কাছে কিছু গোপন করতে হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে মানুষরা আমাদের সাথে তাদের জীবনের কথাগুলো শেয়ার করে বেশি ডাক্তারদের সাথে, আর সাইকিয়াট্রিস্টের কাছে আরও বেশি শেয়ার করে। এই জন্য আমরা মানুষের ভেতর বাহির দুটোই দেখতে পাই। এই জন্য আমি মনে করি এই জিনিসটা আমার ছড়ার ক্ষেত্রে আরও বেশি হেল্পফুল। ছড়া এবং কবিতা দুটোর মধ্যে তফাৎটা আসলে কি? আমরা কমনলি মনে করে থাকি যে ছড়াগুলো হচ্ছে যে শুধুমাত্র শিশুদের জন্য, মানে আপনার তরফ থেকে একটু ব্যাখ্যা শুনবো আর কি। এটা একটা ধারণা থাকে যে ছড়া মানেই ছোটদের, কিন্তু আসলে ছড়া ছোটদের জন্য একরকম, বড়দের জন্য আরেক রকম। তো ছড়ার কবিতার মধ্যে কিছুটা পার্থক্য আছে, যে কবিতাগুলো সাধারণত একটু গভীর হয়, একটু বেশি অনুভূতিপ্রবণ হয়। এখানে ছন্দ অন্তমিলের অতটা বাধা ধরার নিয়ম থাকে না, একটু স্বাধীন হয়। আর ছড়াগুলো হয় সহজ, এখানে ছন্দ অন্তমিল এই জিনিসগুলোর খুব বেশি প্রাধান্য থাকে। এটা সহজ মেসেজ দেবে আপনাকে, অনেক বেশি গভীর চিন্তা করতে হবে না। কবিতাগুলো একটু অ্যাবস্ট্রাক্ট থাকে, আর ছড়াটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা মূল মেসেজটা কি, সহজভাবে বুঝতে পারবেন। আপনি আপনার ছড়ার মধ্যে কোন বিষয়গুলো তুলে আনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা আপনার লেখার স্টাইলটা আসলে কি, কোন বিষয়টাকে আপনি অনুসরণ করে এগোন আর কি? যেহেতু আমি বড়দের নিয়ে ছড়া বেশি লিখি, তো বড়রা মানে হচ্ছে আমরা মানুষ, তাই আমার ছড়ার একটা সাবজেক্ট হচ্ছে মানুষ, মানুষ, সমাজ, রাজনীতি, এই জিনিসগুলো নিয়ে সাধারণত আমার বেশি ছড়া লেখা হয়। তো তার মধ্যে ব্যঙ্গাত্মক ভাবটা আমি একটু বেশি পছন্দ করি। আমি মনে করি ব্যঙ্গের মাধ্যমে আমরা একটি নেগেটিভ বিষয়কে মজার ছলে ধরিয়ে দিতে পারি মানুষকে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। আপনি আপনার আলোচনার মধ্যে বলেছেন যে সাইকিয়াট্রির যে বিষয়টি সেটা আপনাকে আসলে বাড়তি একটা বেনিফিট দেয়, যে রচনার ক্ষেত্রে আর কি। এবং দুটি এক্সাম্পল বা দুটি এক্সাম্পল আছে কিনা যে আপনি আসলে রোগীদের কাছ থেকে কোনো ধারণা পেয়েছেন, পাওয়ার পরে সেটাকে আপনি সাহিত্য রূপ দিয়েছেন, ছড়ায় রূপ দিয়েছেন? সবসময় যে মানে রোগীদের কথাই শুনি এরকমটা না, অনেক পরিচিত মানুষ যারা হয়তো ওভাবে রোগী না, তাদের কষ্টের কথাগুলো শেয়ার করেন। তারা মনের মধ্যে যে কনফ্লিক্টটা হচ্ছে, যে আমার চিন্তা এরকম, আমার চাওয়া এরকম, কিন্তু আমি করছি এরকম, বা আমার পরিবারে এই সমস্যাগুলো হচ্ছে, আমার অমুকের সাথে এই ঝামেলায় আমি জড়িয়েছি। রোগী ছাড়াও এই জিনিসগুলো মানুষ আমাদের সাথে শেয়ার করেন, তো সেগুলো থেকেও আমার ছড়ার উপাদানগুলো আসে আর কি। গত বইমেলায় একটি বই আপনার প্রকাশিত হয়েছিল, সহমত ভাই। তো ওই বই আর বর্তমান যে বেফাস ফিসফাস, এর মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য হ্যাঁ আছে বলা যায়, কারণ সহমত ভাই যেটা ছিল এটা নির্দিষ্ট কোনো ধরনের ছড়া ছিল না, এইটা বিভিন্ন ধরনের ছড়া ছিল। এখানে মেসেজ বেশি ছিল মানুষের জন্য। আর বর্তমান যে এই বছর যে বইটা রিলিজ হলো, নাম হচ্ছে বেফাস ফিসফাস, এখানে সবগুলোই লিমেরিক ছড়া, আগেই বলেছি আমি। তো লিমেরিক ছড়ায় এখানে কিছু ছড়ায় মেসেজ আছে, আর কিছু ছড়া শুধুই আনন্দের জন্য। আজকে যে বই নিয়ে আমরা আলোচনা করছি, বইয়ের বাইরে একটু একটা বিষয় জানতে চাইবো। আপনি একজন চিকিৎসক, তো চিকিৎসকরা স্বাভাবিকভাবে জীবনসঙ্গী হিসেবে চিকিৎসকদের বেছে নেন, মানে এখানে কি কারণ থাকতে পারে? মানে এটা কোনো চিকিৎসক হিসেবে চিকিৎসককে জীবনসঙ্গী করার মধ্যেই কোনো কল্যাণ নিহিত কিনা, বা তাদের ক্যারিয়ারের জন্য উপকার, এই টাইপের কিছু হয় কিনা? আচ্ছা, আমি উত্তর দিব। আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। জি। আপনি তো বিয়ে করেছেন? জি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জে। আপনার শ্বশুর বাড়ি কোথায়? কাছাকাছি। আচ্ছা, তো কাছাকাছি কেন? নিশ্চয়ই আপনি আপনার পরিবার বা আত্মীয় স্বজনের মাধ্যমে সন্ধান পেয়েছেন যে অমুক জায়গায় ভালো একজন পাত্রী আছে, তাই না? আচ্ছা, জি। তো এই ক্ষেত্রে মেডিকেল প্রফেশনে যারা আছেন, তারা ডাক্তার বিয়ে করার এটা একটা কারণ, যে তাদের যখন নবযৌবন শুরু হয় মেডিকেল লাইফে, সাধারণত 18 বছর বা ওই সময় তারা মেডিকেলে ভর্তি হয়, তারপর থেকে তারা কি দেখে আসছে? হয় মেডিকেল স্টুডেন্ট,
বা ডাক্তার বা এই ডাক্তার কমিউনিটি সারা জীবন সে এই প্রফেশনেই থাকে এবং এই প্রফেশনের মানুষের সে বেশি দেখে। তাহলে তার চারপাশ থেকে সাধারণভাবেই জীবনসঙ্গী হিসেবে এই প্রফেশনের মানুষটা বেশি চলে আসে। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে পরিবারের চাওয়া থাকে অনেক সময় যে না আমার ছেলে বা মেয়েটা ডাক্তার, আমার ছেলের বউ বা মেয়ের জামাই ডাক্তার হবে। এটি একটি কারণ হতে পারে। আর আরেকটি কারণ হতে পারে যে বোঝাপড়ার বিষয়টা। অনেকে মনে করেন যে আমি যেহেতু ডাক্তার, আমার জীবনসঙ্গী যদি ডাক্তার হয় তাহলে সে আমাকে বুঝতে পারবে বেশি, কারণ আমাদের লাইফটা একটু অন্যরকম অনেকের চেয়ে। তো এই যে বোঝাপড়ার ব্যাপারটা থেকে অনেকে ডাক্তার বিয়ে করতে চান আর কি। ঠিক আছে, এর মাধ্যমে এটা একটা ব্যাপার থাকে যে আসলে আপনার ক্যারিয়ারটা বোঝার ক্ষেত্রে চিকিৎসকদের স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে জীবন এবং সংসার থেকে কিছুটা বিচ্যুত হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে তারা চলে যান আর কি। এই ক্ষেত্রে একজন চিকিৎসককে বোঝার ক্ষেত্রে তার জীবনসঙ্গী ভালো বুঝতে পারেন, অন্য পেশার হলে স্বাভাবিকভাবে হয়তো তার ভেতরে অনেক নানা রকম প্রশ্ন তৈরি হবে। এটা একটা ব্যাপার থাকতে পারে। বেফাস ফিসফাস সেই ছড়ার বই থেকে আপনার মুখ থেকে একটি ছড়া শুনতে চাই। আচ্ছা, এটি আরেকটি কঠিন কাজ, কারণ আপনার মতো আমি শিল্পী বা আবৃত্তিকার না, আমি তারপর ট্রাই করছি। আচ্ছা, ওকে। আমি আমার এই বইয়ের দ্বিতীয় ছড়াটা পড়ছি আর কি। এটা একটি লিমেরিক, আগে বলেছি 5 লাইনের ছড়া। নেতাদের চেয়ে বেশি ফাল পাড়ে চামচায়, নেতাদের চেয়ে দেখি তারা বেশি দাম চায়, ফাল পেড়ে চায় খানা, নেতা দেয় পায়খানা, খানা ভেবে তাই তারা দিনভর খামচায়। এটি আসলে আমাদের অনেক সময় দেখা যায় যে যারা রাজনৈতিক নেতা তাদের চেয়ে যারা পাতি নেতা তাদের একটু লাফালাফি বেশি থাকে, এবং নেতা যদি কোনো ভুলও করেন তারা ওইটারই সাফাই গাইতে থাকেন আর কি। তো সেটার জন্য এই ছড়াটা লেখা। খুবই চমৎকার। মানে আমাদের যে আসলে কি বলবো যে নোংরা একটা কালচার, একটা মানে মানসিকতার দিক থেকে খুব হীনতার একটা পরিচয় একটা জিনিস, যেটা আসলে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় দেখি যে নেতা আসলে অন্যদিকে মানে মুখ করে বসে আছেন, তার দিকে লিখতেও না, উনি পাশে দাঁড়ালেন, একটা ছবি তুলে আবার এটা সোশ্যাল মিডিয়ায় তার ওয়ালে পাবলিশ করলেন, মানে নিজেকে উপরে ওঠানোর জন্য বা নিজেকে প্রকাশ করার জন্য। এই যে একটা হীনতা, মানে এরকম একটা ব্যাপার সেবার আমরা রাজনৈতিক কালচারের মধ্যে আমরা দেখি যে আছে আর কি। এটা আসলে আমাদের জন্য খুব বেশি ইতিবাচক কিছু আমরা মনে করি না, বরং এটা আসলে আমাদেরকে মনের দিক থেকে, মানসিকতার দিক থেকে অনেক নিচে নামিয়ে দেয় আর কি জাতি হিসেবে। সময়োপযোগী একটা ছড়া আমি বলবো এটিকে। আর একটা দুটি ছড়া যদি সম্ভব হয় একটু শুনতে চাই। ওকে, তো আগের ছড়াতে একটা মেসেজ ছিল, তো এখন হচ্ছে এমন একটি ছড়া পড়তে চাই যেটাতে আসলে খুব একটা মেসেজ নাই, যাতে একটু মজা লাগবে আর কি। বরের কাছে করলো আপা পেতনি দেখার বায়না, বর নাকি তা দেখায়নি তাই আপাই কিছু খায় না, বেশ বিপাকে পড়লো বর তাই তো প্রমিস করলো বর, আজ দেখাবে পেতনিটা সে আনবে কিনে আয়না। আচ্ছা, আরেকটি যদি সম্ভব হয় আচ্ছা শুনতে চাই আমরা। হ্যাঁ, আচ্ছা, নির্বাচন নিয়ে একটি ছড়া বলতে পারি যে সময়োপযোগী। ভোটের আগে সালাম পেয়ে মানুষ মনে নাড়া খায়, নেতার সাথে মিছিল করে 2-4 টাকা তারা খায়, ভোটের পরে বছর জুড়ে নেতার পিছে মানুষ ঘুরে, তখন ঘুরে পায় না কিছু, শুধুই তারা মারা খায়। মানে আমাদের যে অবস্থাটা, ভোটের আগে আসলে নেতা মানুষের পেছনে করেন, আর ভোটের পরে মানুষ নেতার পেছনে ঘোরেন, কিন্তু আসলে কিছু পান না। আমরা আসলে আপনার এই মানে যদিও একটা মানে আপনি বলেন যে কোনো মেসেজ, আসলে মেসেজ আছে, অন্তর্নিহিত মেসেজ আছে, আসলে আমরা মনে করি এখান থেকে আমরা শিখতে পারি যে আসলে নেতা আমরা চুজ করার ক্ষেত্রে এমন করব যেন আমি ওনাকে পাই সবসময়, বা উনি আমার তরে যেন আমার প্রয়োজনে যিনি দাঁড়াবেন তাকে যেন আমি পাই। 100, 200, 500 টাকার বিনিময়ে যেন আমি আমার ভোটটি বিক্রি না করি। জি, খুবই সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, এবং আপনার বই থেকে একাধিক ছড়া আমাদেরকে শুনিয়েছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু এবার শুনতে চাইব যে আপনি একজন চিকিৎসক এবং পাশাপাশি ছড়াতেও আপনি আলো ছড়াচ্ছেন, তো ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আপনার কি? পরিকল্পনার ক্ষেত্রে আমি যেটা মনে করি, আমার মেইন পরিকল্পনা হচ্ছে মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে যে আমাদের 2 জীবন আছে, সেখানে কাছের মানুষদের নিয়ে ভালো থাকতে যেন পারি, এটা হচ্ছে আমার চাওয়া, এবং সেই লক্ষ্যে আমি পরিকল্পনা করার ট্রাই করি। আর যে বাকি আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে তার মশলা। হ্যাঁ, আমার চিকিৎসার ক্যারিয়ার, আমার ছড়ার ক্যারিয়ার, সেগুলোর মশলা এবং সালাদ আমি মনে করি। তো এটা হচ্ছে আমার মূল টার্গেট। এছাড়া আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট, আমি একজন ভালো সাইকিয়াট্রিস্ট হতে চাই,
ভালো বলতে যেন মানুষকে সঠিক সেবা, সঠিক চিকিৎসা এটা দিতে পারে, এবং সেই জন্য আমার যা করণীয় সেটা আমি করা ট্রাই করব। এটা আমার একটি পরিকল্পনা। আর ছড়াকার যেহেতু আমার আরেকটি সত্তা, তো ছড়ার ক্ষেত্রেও যেন আমি একটি ভালো অবদান রাখতে পারি, বিশেষ করে আমার ছড়া যেন সমাজ পরিবর্তনে কিছুটা হলেও হেল্প করে, তো এটি আমার চাওয়া থাকবে এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ফয়সাল রাহাত ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনি আসলে শত ব্যস্ততার মধ্যে সাড়া দিয়েছেন। আমরা আপনি যে বইটি এবছর প্রকাশ করেছেন সেই বইটির সাফল্য কামনা করছি, এবং আপনার দুটো জীবন সমান্তরালে সুন্দর করে সংস্কৃতির যে সাইটটি রয়েছে এটি এবং আপনার চিকিৎসা বিদ্যা যেটা আপনি অর্জন করেছেন, দুটোই যেন খুব সুন্দর করে সমাজের কল্যাণের জন্য কাজে লাগতে পারে, সেই দোয়া করি এখান থেকে। ধন্যবাদ মনির ভাই আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা আজকে আমার সাথে যুক্ত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পুরো সময়টা আমাদের সাথে থাকার জন্য, এবং আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাতে বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল নাম্বার 545-এ দেখা হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে এসেছি। আগামীতে কোনো ছড়া কিংবা গল্প অথবা কোনো প্রবন্ধ গ্রন্থ নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।